অসংখ্য আহত যোদ্ধা ৫ আগস্টের পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার অভাবে শহীদ হয়ে গিয়েছে। আইন হাতে তুলে নেওয়া এটা অপরাধ না, এটা কখনোই অপরাধ না, এটি একটু প্রতিরোধমূলক ব্যবস্থা। টেন্ডারবাজি করছে, মব মানে পিটিয়ে হত্যা করছে, এই বিষয়গুলো আসলে প্রকাশ্য সন্ত্রাস, এটার জন্য দায়ও তাদেরকে বহন করতে হবে। তাকে আওয়ামী লীগের হয়ে ধ্বংসযজ্ঞ পরিচালনা করেছে, এখন তারা অন্য কোনো দল, সেটা বিএনপি হোক, জামাত হোক বা এনসিপি হোক বা অন্য কোনো পলিটিক্যাল পার্টির পরিচয় নিয়ে তারা সেই একই কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছে। বিএনপি কোথায় মিটিং করেছে, পারস্পরিক ঘরোয়া বৈঠকে চা খেয়েছে, সেটাকেও কিন্তু গোপন বৈঠক বা নাশকতা সৃষ্টির বৈঠক বলে চালিয়ে দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। দৃশ্যমান কোনো সংস্কার আমার চোখে পড়ে না। আপনি যেটা বললেন সংস্কার একটা চলমান প্রক্রিয়া, আমরাও মনে করি সংস্কার একটা চলমান প্রক্রিয়া। জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের সোজা সাপটা। আমি নূরে আলম আছি আপনাদের সাথে। সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজকে আছে জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। আমরা সরাসরি চলে যাচ্ছি মোসাদ্দেকের কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আজকের এই স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি চলছে। এখন পর্যন্ত বিচারের যে গতি সেটিতে কি আপনারা সন্তুষ্ট, অথবা আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কতটুকু হয়েছে? দেখুন, অভ্যুত্থানের পরে আজ প্রায় 11 মাস অতিবাহিত হয়ে গিয়েছে। 5 আগস্ট সামনে আসছে, কিছুদিনের মধ্যে অভ্যুত্থানের বছর বা জুলাই বিপ্লবের বছর পূর্তি হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক, মানে বেদনা নিয়েই বলতে হয়, আবু সাইদ, মুগদোস, শান্ত, ওয়াসিমরা যেই আকাঙ্ক্ষা নিয়ে শহীদ হয়েছিলেন যে একটি নতুন বৈষম্যহীন বাংলাদেশ তারা বিনির্মাণ করবেন, প্রতিষ্ঠা করবেন, তাদের রক্তের উপর দাঁড়িয়ে কিন্তু সেই নতুন বাংলাদেশ আমরা এখনো প্রতিষ্ঠিত হতে দেখিনি। যাদের হাতে দায়িত্ব ছিল নতুন বাংলাদেশকে বিনির্মাণ করা, তারা সেটাই করতে একেবারে অনেকাংশেই ব্যর্থ হয়েছেন। আপনি দেখেছেন যে মিডিয়া বলেন, সচিবালয় বলেন, প্রশাসন বলেন বা অন্য যে সকল সেক্টর আছে সেটা বলেন, কোনো সেক্টরই কিন্তু ফেসিবাদ মুক্ত হয় নাই। সেই ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আমি দেখিনি। আবার বিচারের কথা যেটা আপনি বললেন, এবারের 1971 সালের কথা যদি বলেন, বা 52, 69 বা 90-এর কথাও যদি বলেন, ওই সময় তো আসলে যে ডিজিটালাইজেশনটা ওইভাবে ছিল না, যে কে গুলি চালিয়েছে, কে হত্যা করেছে, কে রামদা দিয়ে কুপিয়েছে, কে লাঠি দিয়ে আঘাত করেছে, এটা তো ওই সময় ডকুমেন্টেড ছিল না। এই জন্য হয়তো তখনকার বিচার কার্যক্রম চালিয়ে নিতে কষ্টকর বা সময় সাপেক্ষ ব্যাপার ছিল। কিন্তু 24-এর যে অভ্যুত্থান, 24-এর যে বিপ্লব, জুলাই বিপ্লব, সেই বিপ্লবে কারা আঘাত করেছে, কারা গুলি চালিয়েছে, সবগুলো তো ভিডিও ডকুমেন্টেড। তারপরও কেন এখন পর্যন্ত আমরা এখন একটা রায় দেখতে পেলাম না? এখন পর্যন্ত কোনো বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি দেখতে পেলাম না। এটা অত্যন্ত বেদনাদায়ক। আমি শহীদ পরিবার অনেকের সাথে কথা বলেছি, শহীদদের স্বজনরা, বাবা মা একটা অভিযোগ করছেন যে অনেকে মামলা করেছেন যাদের নামে, সেই মামলার যারা আসামি ছিল তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। আপনাদের কাছে কি এই ধরনের অভিযোগ আসে কিনা, এবং আপনারা তো একটা প্রেশার গ্রুপ হিসেবে এই সরকারের সময় আছেন, আপনারা কি এই বিষয়গুলো নিয়ে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে কথা বলেন কিনা? শহীদ পরিবার এবং আহতদের যে মামলা, সেটা নিয়ে আমাদের কয়েক ধরনের অবজারভেশন আছে। একটা অবজারভেশন হচ্ছে শহীদ পরিবার নিজে যে মামলা করেছে সেই আসামিদেরকে বিভিন্ন রাজনৈতিক দল পৃষ্ঠপোষকতা দিয়ে রেখেছে, বা তারা আপনার বিভিন্ন জায়গায় উচ্চ মহলে টাকা পয়সা লেনদেন করে তারা জামিনে বের হয়ে এসেছে। কেউ কেউ এখনও সেফ এক্সিট নিয়ে দেশের বাইরে পর্যন্ত চলে গেছে, কেউ এখন প্রকাশ্যে ঘোরাফেরা করছে। আমি অনেককেই আমার বিশ্ববিদ্যালয়ে যারা 15 জুলাই শিক্ষার্থীদের উপর রক্তাক্ত হামলা পরিচালনা করেছে এবং 5 আগস্ট পর্যন্ত ছাত্রলীগ যুবলীগের হয়ে যারা শিক্ষার্থীদের উপর রক্তক্ষয়ী হামলা পরিচালনা করেছে, তারা এখনও কিছুদিন পর পর রাতের অন্ধকারে মিছিল করছে, তারা ঘুরে বেড়াচ্ছে। তো এবং সন্ত্রাসীরা মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে ক্যাম্পাসে এসে ছবি তোলার মতো দুঃসাহস দেখিয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয় যে পুলিশ প্রশাসনের মারাত্মক রকমের গাফিলতি এখানে আছে। আর আরেকটা অবজারভেশন হচ্ছে, যে সকল শহীদ পরিবার মামলা করেছেন, কিছু কিছু ক্ষেত্রে এরকম ঘটনাও ঘটেছে যে বিভিন্ন রাজনৈতিক দল, আমি নারায়ণগঞ্জে গিয়েছিলাম এবং বিভিন্ন জায়গায় গিয়েছি, শহীদ পরিবার এবং আহতদের সাথে কথা বলেছি, তাদের সাথে যেটা জানতে পেরেছি যে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে প্রেশারাইজ করে মামলা করিয়েছে তাদের রাজনৈতিক আধিপত্যটাকে ধরে রাখার জন্য। এই ঘটনাগুলোও কিন্তু ঘটছে। আবার আপনি জানেন যে এবার অভ্যুত্থানে যেরকম গুলি চালিয়েছে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা, আওয়ামী লীগের সন্ত্রাসীরা, ঠিক একইভাবে কিন্তু পুলিশ কিন্তু তাদের উর্দি
পড়া অবস্থায় আওয়ামী লীগ যুবলীগের মতো ঠিক একই কায়দায় সাধারণ ছাত্র জনতা, নিরীহ ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, কিন্তু 132 ধারার অজুহাত দিয়ে সেই পুলিশ অফিসারদের ব্যাপারে মামলা নেন। এরকম অনেক ডকুমেন্টস আমাদের কাছে আছে। অনেক শহীদ পরিবার দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, আপনার বিভিন্ন আপনার কোর্টে ঘুরেছে, থানায় থানায় ঘুরেছে, কিন্তু থানা থেকে তাদের মামলা নিচ্ছে না। 132 ধারা বলতে একটা কথা আছে, আপনার জানার কথা, আনলফুল অ্যাসেম্বলি। সেখানে বলা আছে যে পুলিশ অফিসাররা যদি কোনো গুলি চালায় বা ধ্বংসযজ্ঞ পরিচালনা করে বা আপনার কোনো সমাবেশের উপর গুলি চালায়, দমন পীড়ন করে, তাহলে তার ক্ষেত্রে তার উপর যদি মামলা করতে হয় তাহলে অবশ্যই তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। এবং সেখানে বলা আছে যে সরকারি চাকরিজীবী, সে যে কোনো চাকরিজীবী হোক না কেন, সেই চাকরিজীবীর বিরুদ্ধে যদি মামলা করতে হয় তাহলে সরকারের অনুমোদন ছাড়া, উচ্চপদস্থ কর্মকর্তাদের অনুমোদন ছাড়া মামলা করা যাবে না। যে কারণে যেমন পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অনেক শহীদ পরিবারের মামলা নেয় নাই এবং এখনও ঘুরতেছে, সেই ক্লিয়ারেন্সের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ 11 মাস ধরে শহীদ পরিবার ঘুরতেছে দাঁড়ে দাঁড়ে, কিন্তু ক্লিয়ারেন্স দিচ্ছে না। আবার থানা থেকে বলা হচ্ছে যে এই পুলিশ অফিসারের নাম বাদ দিলেই মামলাটা আমরা নিতে পারি। আবার কিছু কিছু সরকারি কর্মকর্তা আপনারা জানেন যারা টাকা দিয়ে বা হচ্ছে বিভিন্নভাবে বুদ্ধি সরবরাহ করে বা মেধা দিয়ে বিভিন্নভাবে গণহত্যাটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে, সেই সকল কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কিন্তু মামলা গ্রহণ করার ক্ষেত্রে এই গড়িমসিটা আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন আইনের মার পেঁচে বেড়াজালে ফেলে দেয়, যে 132 ধারা 132 এই সেকশনের মাধ্যমে কিন্তু মামলাগুলো নেওয়া হচ্ছে না, শহীদ পরিবারকে কিন্তু বিভিন্ন ধরনের ভোগান্তির মধ্যে ফেলা হচ্ছে। তো আমরা মামলা নিয়ে মোটামুটি 3টা অবজারভেশন, তো আমরা বিভিন্ন সময়ই আমরা সরকারের সাথে যখনই দেখা করেছি তখনই আমরা বলেছি যে আপনারা কেন এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছেন না। সবগুলো ভিডিও ফুটেজ ডকুমেন্টেড আছে, কারা গুলি চালিয়েছে, কারা হামলা চালিয়েছে, কারা হকি স্টিক দিয়ে হামলা করেছে, সবগুলো কিন্তু ভিডিও ডকুমেন্টেড। এটা তো এমন না যে অন্ধকারের মধ্যে হয়েছে, সব কিছু ভিডিও আছে, সব কিছু অনলাইনে খুললেই পাওয়া যায়, তারপরে এত লেট হচ্ছে কেন? তো আমরা মনে করি যে কিছু কিছু তো গ্রেপ্তার হয়েছে, আবার যে সকল ক্ষেত্রে গ্রেপ্তার হয় নাই, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর পৃষ্ঠপোষকতায় তারা আশ্রয় প্রশ্রয় নিয়ে তারা এখনও প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। অনেকে এখন জার্সি বদলে ফেলেছে, আগে আওয়ামী লীগের হয়ে ধ্বংসযজ্ঞ পরিচালনা করেছে, এখন তারা অন্য কোনো দল, সেটা বিএনপি হোক, জামাত হোক বা এনসিপি হোক বা অন্য কোনো পলিটিক্যাল পার্টির পরিচয় নিয়ে তারা সেই একই কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় সেই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটছে। আবার রাতের অন্ধকারে যে মিছিলগুলো হচ্ছে, সেই মিছিলে কিন্তু এই আপনার যারা গুলি চালিয়েছে, হামলা করেছে, সেই সন্ত্রাসীরাই কিন্তু মিছিলগুলো পরিচালনা করছে, রাতের অন্ধকারে বলেন বা দিনের বেলা বলেন, আওয়ামী লীগের হয়ে। এবং গণহত্যার বিরোধী মানে গণহত্যার বৈধতা দেওয়ার জন্য তারা যে আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসার জন্য মিছিলগুলো হচ্ছে, সেগুলো কিন্তু তারাই করছে। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেই ধরনের পদক্ষেপ আমরা, যেটা আপনার ব্যবস্থা নেওয়ার দরকার ছিল আগে, যখন বিএনপি বা জামাত বিরোধী দল ছিল, বিশেষ করে 5 আগস্টের পূর্ববর্তী সময়, তখন কিন্তু কখন জামাত কোথায় মিটিং করেছে রাতের আধারে, বিএনপি কোথায় মিটিং করেছে, পারস্পরিক ঘরোয়া বৈঠকে চা খেয়েছে, সেটাকেও কিন্তু গোপন বৈঠক বা নাশকতা সৃষ্টির বৈঠক বলে চালিয়ে দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এবং কি কেউ লুকিয়ে থাকলেও তাকেও কিন্তু খুঁজে বের করা হয়েছে, অথচ এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করতে আমরা দেখছি। ফ্যাসিবাদের সহযোগী আখ্যা দিয়ে বিভিন্ন মন্ত্রণালয় দপ্তরের শতাধিক কর্মকর্তার তালিকা আপনারা প্রকাশ করেছিলেন আপনাদের প্ল্যাটফর্ম থেকে, জুলাই ঐক্য প্ল্যাটফর্ম থেকে। এসব কর্মকর্তার মধ্যে 44 জন সচিব পদমর্যাদার কর্মকর্তা এবং 95 জন সহকারী কমিশনার ও জ্যেষ্ঠ সহকারী কমিশনার ছিল, যারা ঢাকা সহ বিভিন্ন জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছে। তো এদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আপনারা কি সেটি ফলো আপ করেছেন? অথবা এই যে আপনারা যে তালিকাটি দিয়েছেন, সেখানে আমরা দেখেছি যে সুনির্দিষ্ট করে আপনারা অভিযোগগুলো দিয়েছিলেন, তো তাদের বিষয়ে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিনা, অথবা এই বিষয়ে আপনাদের এখন অবস্থা কি? অভ্যুত্থানের পরে আমি শুরুতে যেটা বললাম যে সরকারের প্রথম দায়িত্ব হওয়া দরকার ছিল আওয়ামী লীগের বিচার করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং গণহত্যা যারা যারা মদত দিয়েছে তাদেরকে বিচারের মুখোমুখি করা। এবং গত 15-16 বছর যাবৎ সাংবিধানিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে যেভাবে আওয়ামী লীগ দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে, সেইগুলো ফ্যাসিবাদের দোষের মুক্ত করা। কিন্তু গভর্নমেন্ট কিন্তু যখন 8 মাস অতিবাহিত হয়ে গেছে, আমরা দেখলাম যে গভর্নমেন্ট এদের এইসব বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে না। আহতদের পুনর্বাসন, তাদের চিকিৎসা নিশ্চিত করা, কোনো পদক্ষেপ গ্রহণ করে না। ইকরামুল হক সাজিদ, তারপরে এবং অসংখ্য আহত যোদ্ধা 5 আগস্টের পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার অভাবে শহীদ হয়ে গিয়েছে। তো এই ধরনের পদক্ষেপগুলো যখন আমরা দেখলাম, তখন আমরা বাধ্য হয়ে জুলাই ঐক্য গঠন করেছি। এবং জুলাই ঐক্যের পক্ষ থেকে আমরা স্টুডেন্ট, আমাদের কাছে খুব বেশি তথ্যপত্র
থাকার কথা না। তো তারপরে আমরা মাসের পর মাস দিনের পর দিন ঘেটে ঘেটে এই তথ্যগুলো আমরা কালেক্ট করেছি এবং আমরা গভর্নমেন্টকে এই পর্যন্ত জানিয়েছি যে আমরা মনে করি এটাই যথেষ্ট না, এর বাইরে আরও অনেক সচিব, উপসচিব, সহযোগী সচিব যারা ফেসিবাদের দোষের এবং ফেসিবাদের সুবিধাভোগী এবং গণহত্যায় মদত দিয়েছে, আপনারা সেটি তদন্ত করে খুঁজে বের করুন। যদি আমাদের তালিকায় কোনো নিরাপরাধ ব্যক্তি ঢুকে যেয়ে থাকে সেটিও আপনারা তদন্ত করে খুঁজে বের করুন এবং পদক্ষেপ গ্রহণ করুন। সচিবালয়কে ফেসিবাদ মুক্ত করুন, পুলিশ প্রশাসনকে ফেসিবাদ মুক্ত করুন। কিন্তু আমরা সেই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করতে আমরা দেখি নেই। শুধুমাত্র মাত্র 5 জনকে দায়সারাভাবে আপনার এই তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু তাদের কিন্তু বিচারের মুখোমুখি করা হয়। মাত্র 5 জন সচিব, আমাদের তালিকা 44 জন থেকে 5 জন। এই 44 জনের ভিতরে একজন আছে যিনি নাজমুল আহসান, আপনার জানার থাকার কথা 2013-14 সালে বিএনপি জামাতের নেতাকর্মীদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান সে কীভাবে বুলডোজার দিয়ে সাতক্ষীরাতে গুড়িয়ে দিয়েছে। সে তৎকালীন সাতক্ষীরার ডিসি ছিল এবং গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যা করেছে। একদিনে প্রায় 20 জনের মতো ছাত্র জনতাকে বিরোধী দলমত হওয়ার কারণে শুধুমাত্র গুলি করে সে হত্যা করেছে। তো সেই লোক এখনও বর্তমানে এই যে উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসানের অধীনে পানি সম্পদ মন্ত্রণালয়ে তিনি কিন্তু সচিব হিসেবে কর্মরত আছেন। অথচ এই উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু এই ফেসিবাদের দোষরের সাথে কাজ করতে তার কোনো আমরা মানে হেজিটেশন বা অস্বস্তি দেখতে পাচ্ছি না, বরং মনে হচ্ছে তিনি আনন্দের সহিতই এই সচিবকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছেন। এবং কেউ কেউ এইটাও অভিযোগ করেন যে এই ফেসিবাদের দোষর সচিবকে উপদেষ্টা তিনি নিজে আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখছেন এবং তাদেরকে বেড়ে উঠতে সহযোগিতা করছেন। আপনার সচিবালয় সংস্কারের যে আপনার পদোন্নতি বা অন্যান্য বিষয়গুলো যারা দেখাশোনা করেন, মাহফুজ আলম সাহেব, ফজল কবির সাহেব, সালাউদ্দিন আহমেদ সাহেব এবং সৈয়দ রেজানা আহমেদ, এই 4-5 জন মিলে সচিবালয়কে দেখাশোনা করেন। সচিবালয়ের কোন উপদেষ্টা কি ফেসিবাদের দোষর ছিলেন কিনা না ছিলেন, কিন্তু তারাও কিন্তু কোনো পদক্ষেপ গত 8 মাসে গ্রহণ করেননি। তো আমাদের মুভমেন্ট চালিয়ে যাচ্ছি, আমরা আন্দোলনের মধ্যেই আছি। যদি সচিবালয়কে ফেসিবাদের দোষের মুক্ত না করা হয় এবং আলটিমেটামের পরে আমরা অনেকগুলো মিছিল করেছি এবং আমরা নিয়মিত বিরতিতেই আমরা আমাদের আন্দোলনটা চালিয়ে যাচ্ছি, অনলাইন অফলাইনে যেভাবে আমাদের যতটুকু সামর্থ্য আছে সীমিত সামর্থ্যের আলোকে আমরা সেই প্রতিবাদটি জানিয়ে যাচ্ছি। ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে সরকার, আপনারা কি মনে করছেন? বাংলাদেশ একটি গণতান্ত্রিক কান্ট্রি, তো আমরা মনে করি যে নিয়মিত নির্বাচন অবশ্যই বাংলাদেশে হতে হবে। সময়ের সাথে সাথে নির্বাচন, যখন নির্বাচন হওয়া প্রয়োজন যথাসময়ে নির্বাচন হতে হবে এবং নির্বাচনটা হতে হবে স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক এবং সেখানে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে। কিন্তু এবারের বাস্তবতাটা একটু ভিন্ন। এর সাথে আরও একটা বিষয় যুক্ত হয়েছে যে সংস্কার এবং বিচার, এই দুইটা জিনিস সমাপ্ত হইতে হবে বা একটা নির্দিষ্ট স্টেজে পৌঁছাইতে হবে। দুটি বিষয়ই তো চলমান বিষয়। আপনার তো এমন না যে নির্বাচন হলে সংস্কার বন্ধ হয়ে যাবে। অথবা আমি যদি বলি যে আপনি যদি গত 11 মাসে আপনি যদি দেখেন যে সরকার সংস্কারের কথা বলছে, এখন পর্যন্ত দৃশ্যমান তেমন কোনো সংস্কার কি আপনার চোখে পড়েছে? দৃশ্যমান কোনো সংস্কার আমার চোখে পড়ে না। আপনি যেটা বললেন সংস্কার একটা চলমান প্রক্রিয়া, আমরাও মনে করি সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কারণ যুগের সাথে সাথে আইন কানুনগুলোকে সামঞ্জস্য করে নিতে হয়, খাপ খাইয়ে নিতে হয়, অ্যাডজাস্টমেন্ট করে নিতে হয়। তো সেই জায়গা থেকে আমরা এটা অস্বীকার করছি না। তবে নির্বাচন অংশগ্রহণমূলক, নির্বাচন স্বচ্ছ হওয়ার জন্য, নির্বাচন সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড হওয়ার জন্য এবং নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যে ন্যূনতম সংস্কারগুলো, সেই সংস্কারটা অন্ততপক্ষে হওয়া প্রয়োজন। বিচারের কার্যক্রমগুলো অন্ততপক্ষে দৃশ্যমান হওয়া প্রয়োজন। সেটি না হলে যদি ফেসিবাদের দোসররা এই নির্বাচনে অংশগ্রহণ করে, সেটা আপনি কীভাবে ঠেকাবেন যদি তাদের ওর বিচারই না হয়? তারপরে আওয়ামী লীগ কী করেছে? এই সংবিধানের অধীনে গত তারা তিনটে নির্বাচন তারা রাতের আধারে করে নিয়ে গেছে এবং এর মাধ্যমেই কিন্তু তারা গণহত্যার বৈধতা অর্জন করেছে। তারা কি শুধু জুলাই অভ্যুত্থানে, জুলাই বিপ্লবে গণহত্যা চালিয়েছে? তা কিন্তু না। তারা শাপলায় গণহত্যা চালিয়েছে, তারা পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত করেছে, তারা 26শে মার্চে মোদি বিরোধী আন্দোলনে গণহত্যা চালিয়েছে, তারা ভোলায় আপনার স্মরণ থাকার কথা যখন জিন্দাল নামে এক বিজেপি নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে, তখন ভোলাতে ধর্মপ্রাণ মুসল্লিরা আন্দোলন করলে সেই আন্দোলনে গুলি করে শিক্ষার্থী মানে সাধারণ নিরপরাধ মুসল্লিদের হত্যা করেছে। তারপরে 28 ফেব্রুয়ারিতে তারা একটা রায় পরবর্তীকে ঘটনাকে কেন্দ্র করে প্রায় 2 শতাধিকের অধিক মানুষকে গুলি করে হত্যা করেছে। তারপরে তারা আপনার
শেয়ার বাজার দুর্নীতি করেছে, হলমার্ক দুর্নীতি করেছে, প্রায় 11 লক্ষ কোটি টাকা শুধু সরকারি হিসাব যারা বিদেশে পাচার করেছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সম্ভব হয়েছে কিন্তু শুধুমাত্র ভোটারবিহীন নির্বাচন এর বৈধতা পাওয়ার মাধ্যমে। তো এইটা যদি চলতে থাকে তাহলে তো আমরা বারবার দেখব মানুষ ফ্যাসিস্ট হয়ে উঠবে। তো ন্যূনতম এতটুকু সংস্কার হইতে হবে যে আর কোনো দলের যাতে, আর কোনো সরকারের যাতে ফেসিস্ট হয়ে ওঠার সুযোগ সেখানে না থাকে। সেটা যদি আজকে হয়ে যায় তাহলে কালকে নির্বাচন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তো আমরা মনে করি যে নির্বাচন ডিসেম্বরে হোক বা ফেব্রুয়ারি হোক বা জুনে হোক বা অন্য কোনো মাসে হোক, অবশ্যই সেটার আগে ন্যূনতম যতটুকু সংস্কার প্রয়োজন, যে ফেসিবাদ কোনো দলকে বা কোনো সরকারের ফেসিবাদী হইতে যে বিষয়গুলো সহযোগিতা করে সেই বিষয়গুলো বন্ধ হয়ে যাবে এবং আর কোনো ফেসিবাদ ফিরে আসার সুযোগ থাকবে না। এতটুকু সংস্কার অবশ্যই হতে হবে এবং ন্যূনতম বিচারটা দৃশ্যমান হতে হবে। গণঅভ্যুত্থানে এক সময় আমরা দেখেছি ফ্যাসিস্ট বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ভেতরে ঐক্য ছিল, কিন্তু 5 আগস্টের পর থেকে এখন যে অনৈক্য তৈরি হয়েছে এবং হচ্ছে, এবং এটি অনেকটাই তিক্ততার দিকে অনেক সময় চলে যাচ্ছে। তা আপনার কাছে কি মনে হয় কেন এরকমটা হচ্ছে? দেখুন, এটা নিয়ে আমার একটা ভিন্ন অবজারভেশন আছে। আপনার আপনি যে বিভক্তির কথা বললেন, ধরেন জামাত বা বিএনপি বা এনসিপি বা ধরেন চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ বা খেলাফত মজলিস বা ধরেন বাম দলগুলো, যত রাজনৈতিক সংগঠনগুলো আছে, প্রত্যেকেরই কিন্তু একটা চিন্তার বা আদর্শের বা কার্যক্রম বা কর্মপদ্ধতিগত কাঠামোগত কিন্তু মানে পার্থক্য আছে। পার্থক্য থাকার কারণে কিন্তু আপনার থেকে আমি ভিন্ন, এক দল থেকে আরেক দল ভিন্ন। তো পার্থক্য যখন থাকবে তখন পার্থক্যের মধ্যে কিন্তু ডিবেটটা থাকবে, এটা স্বাভাবিক। তো এই ডিবেটটা যে আজকের সৃষ্টি হয়েছে সেটা তা না, এই ডিবেটটা তো যুগ যুগ ধরে ছিল। কিন্তু 5 আগস্ট পূর্ববর্তী সময়ে মানুষ, এই রাজনৈতিক দলগুলো এত মত পার্থক্য থাকার সত্ত্বেও ইউনিটি ইন ডাইভার্সিটি বা বৈচিত্র্য যে ঐক্য তৈরি হয়েছিল, এটার একমাত্র কারণ ছিল তারা ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল। তো এবং দেশের স্বার্থ ঐক্যবদ্ধ হয়েছিল। আজকে আমি মনে করি আজকেও যদি দেশের উপর কোনো ভিনদেশি দেশ আক্রমণ করে বা করায়ত্ত করার চেষ্টা করে, আপনার কি মনে হয় যে বিএনপি জামাতের মধ্যে এখন যে দা কুমড়ো সম্পর্ক রয়েছে সেটি কি থাকবে? তারা কি দেশের সাথে এক হবে না? আমি মনে করি অবশ্যই যখন দেশের প্রয়োজন পড়বে এবং দেশের স্বার্থে এই ঐক্য আবার তৈরি হবে যখন প্রয়োজন পড়বে। কিন্তু এখন তো ওই প্রয়োজনীয়তাটা নাই। এখন তো ওই সিচুয়েশন নাই যে দেশের সাথে সবাইকে আবার এক হইতে হবে বা কোনো ফেসিবাদের বিরুদ্ধে একসাথে লড়াই করতে হবে। তো সেই জায়গা থেকে যেহেতু সবাইকে ইলেকট্রাল একটা রাজনীতি করতে হচ্ছে, ভোটের রাজনীতি আছে, আপনার থেকে আমি কেন ভিন্ন, মানুষের সামনে এটা উপস্থাপন করার একটা বিষয় আছে। তো সেই জায়গা থেকে আপনার বিভিন্ন ধরনের ডিবেট আমরা দেখতে পাই। তো আমি মনে করি যে ডিবেটটা আছে সেই ডিবেটটাকে অবশ্যই আমাদের স্বাগত জানানো উচিত। কিন্তু এটা যে মাঝে মধ্যে সংঘাতের পরিস্থিতিতে চলে যাচ্ছে, এটা থেকে বেরিয়ে আসতে হবে, কারণ এটা তো সেই ফেসিবাদী কাঠামো। আপনার বিরুদ্ধে আমার মতের পার্থক্য থাকতেই পারে, মতের অমিল থাকতেই পারে, তাই বলে তো আপনি আমার উপরে হকি স্টিক দিয়ে আঘাত করতে পারেন না। তো এই পরিবর্তনটা আমাদের মধ্যে আসতে হবে, কিন্তু সেইটা কিছু কিছু সময় আমরা দেখতে পাচ্ছি ব্যত্যয় ঘটছে বিভিন্ন জায়গায়। তো আমরা সকল রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে আপনারা আপনাদের মতদর্শিক পার্থক্য মিলে আপনারা ডিবেট করুন, তর্ক করুন, বা আপনাদের যে সুন্দর কার্যক্রমগুলো আছে সেগুলোর মাধ্যমে মানুষকে আকৃষ্ট করুন। কিন্তু আপনারা সংঘাতের মধ্যে যেন না, বা একজন আরেকজনের উপর হামলা করার অধিকার তো আপনার নাই। তো এই জায়গাগুলো থেকে আপনারা বিরত থাকবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করবো। এবং আপনাদের যে মধ্যে যে অন্তর্গত যে বিষয়গুলো রয়েছে, কেউ চাঁদাবাজিতে জড়িয়ে যাচ্ছে, কেউ টেন্ডারবাজিতে জড়িয়ে যাচ্ছে, কেউ নিয়োগ বাণিজ্যের সাথে জড়িয়ে যাচ্ছে, কেউ ধর্ম ব্যবসা করছে। তো এই বিষয়গুলো যারা করে তাদেরকে আপনারা দল থেকে ছাঁটাই করে আপনাদের দলগুলোকে যতটা সম্ভব জনগণের পছন্দপ্রিয় দল হিসেবে উপস্থাপনের চেষ্টা করুন। জাতীয় নাগরিক পার্টি গণঅভ্যুত্থানের পরে গঠিত হওয়া দল, এবং যার নেতৃত্বে আছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের একটি বড় অংশ সেখানে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। তো 28 ফেব্রুয়ারি সেই দল আত্মপ্রকাশ করেছে। আজকে বলতে গেলে প্রায় 5 মাসের মতো হচ্ছে, 5 মাস চলছে। আপনার কি অবজারভেশন? দেখুন, আওয়ামী পরবর্তী সময় কিন্তু দেশের রাজনৈতিক একটা শূন্যতা তৈরি হয়েছে। তো এই শূন্যতার জায়গায় বিএনপির অল্টারনেটিভ বা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অবশ্যই শক্তিশালী বিরোধী দল প্রয়োজন এবং আপনার অপশন থাকা প্রয়োজন। যদি শুধু একমাত্র অপশন থাকে বিএনপি, সেক্ষেত্রে কিন্তু বিএনপির ফেসিস্ট হয়ে ওঠার প্রবণতা অনেক বৃদ্ধি পাবে এবং সে মনে করবে যে আমি যাই করি
তার তো বিরোধিতা করার কেউ নেই, সুতরাং সে তার মন মতো অনেক অপকর্ম চালিয়ে যেতে পারে। তো সেই জায়গা থেকে একটি রাজনৈতিক দল আসার প্রয়োজনীয়তা অবশ্যই ছিল। সেই জায়গা থেকে নাগরিক পার্টি যেটি গঠিত হয়েছে আমি সেটিকে অবশ্যই স্বাগত জানাই। আমরা আশা করব যে তারা দেশের স্বার্থে এবং অভ্যুত্থানের যে ম্যান্ডেট সেটা তারা রক্ষা করবেন। কিন্তু আমাদের ভাবতে মাঝে মধ্যে খারাপ লাগে 5 আগস্ট পরবর্তী সময়ে এই যারা নেতৃবৃন্দ এই যে নাগরিক পার্টি গঠন করলেন তাদের উপর প্রথম এজেন্ডা হওয়া দরকার ছিল আহতদের চিকিৎসা, উন্নত চিকিৎসা নিশ্চিত করার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা, শহীদ পরিবারকে পুনর্বাসনের সহযোগিতা করা। আপনি যদি আহত এবং শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন একেবারে এভারেজ একটা আলাপ পাবেন যে তার চিকিৎসার জন্য সে প্রায় এভারেজ 4-5 লাখ টাকা বা 3-4 লাখ টাকা এরকম খরচ হয়েছে, যার ন্যূনতম আর কি, আর ঊর্ধ্বে তো আরও বেশি, প্রায় 50 অর্ধ কোটি বা কোটি এরকম খরচ হয়েছে অনেকের আছে। তো এই টাকাগুলো তারা কোথা থেকে সংকলন করেছেন? বেশিরভাগ যারা আহত হয়েছে এই আন্দোলনে যারা আহত হয়েছে তারা একেবারে 90% বলতে পারেন বা অধিকাংশই বলতে পারেন তারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। কারণ কোটার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে এবং যাদের আপনার মেধাটা প্রয়োজন তারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান বা নিম্নবিত্ত পরিবারের সন্তান। তো এই কারণে তারা আহত হয়েছে। আমি এমনও পরিবারের খোঁজ নিয়ে দেখেছি ওই পরিবারের সেই একমাত্র আয়ের উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, কিন্তু তার একটা পা নাই, আজ সে চোখে দেখতে পারেন না, সে হাঁটতে পারে না, আজকে তার পরিবারের সংসার চলে না। তার চিকিৎসার ব্যয়ভার জমি বিক্রি করার মাধ্যমে, ভিটেমাটি বিক্রি করার মাধ্যমে, ধার দেনা করার মাধ্যমে। তো এই যে একটা মানে বিভীষিকাময় পরিস্থিতি, তার ঘরে আজকে আগুন জ্বলে না, হাড়িতে আগুন জ্বলে না। তো সেই লোকগুলো কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে তার যে ঋণটা সেই ঋণটা কিন্তু এখনো পরিশোধ করতে পারেননি। তারপরে উন্নত চিকিৎসার অভাবে কিন্তু আপনারা দেখেছেন যে অনেক আহত যোদ্ধা শহীদ হয়ে গিয়েছেন। আমি ইকরামুল হক সাজিদের কথা বারবার বলি, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার চিকিৎসার জন্য 1 কোটি টাকা প্রয়োজন ছিল। আমি শুনতে পেয়েছিলাম সেই টাকা তার সহপাঠীরা সংগ্রহ ম্যানেজ করতে পারেননি, তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যায়নি। তো এই ধরনের অনেক ঘটনা আছে। তো এই দায়িত্বগুলো কার ছিল? যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। কিন্তু আমরা দেখলাম যে 5 আগস্ট পরবর্তী সময় তারা সেটি না করে বিভিন্ন দপ্তরে দৌড়ে বেড়ালেন। দপ্তরে দৌড়ে যদি দপ্তরগুলোকে ফেস্টিভ্যালের দোষর মুক্ত করতেন তাহলে অবশ্যই ওয়েলকাম জানানো যেত। কিন্তু আমরা দেখলাম তারা নিয়োগ বাণিজ্য করছেন, টেন্ডারবাজি করছেন, তারপরে বিভিন্ন জায়গা থেকে পার্সেন্টেজ নিচ্ছেন, বিভিন্ন ঊর্ধ্বতন প্রতিষ্ঠান থেকে টাকা নিচ্ছেন, তারপরে ক্ষমতার ভাগাভাগিতে লিপ্ত হয়ে গিয়েছেন, তারপরে বিভিন্ন জায়গায় জেলায় সফর দিচ্ছেন। কিন্তু আহত এবং শহীদ পরিবারের ব্যাপারে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করলেন না এবং সেক্টরগুলোকে ফেস্টিভ্যালের দোষের মুক্ত করতে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করলেন না। আগস্ট পরবর্তী সময় তো একেবারে অ্যাবসলিউট মেজরিটি ছিল, তারা যা চাইতেন জনগণ তাতেই সমর্থন দিত। অন্তত 2-3 মাস সময় ছিল। সেই সময় তারা কিন্তু বসুন্ধরার বিরুদ্ধে কোনো কথা বলেননি। সেই সময় কিন্তু তারা অন্য কোনো ফেসিস্ট কোম্পানির বিরুদ্ধে বা টেলিভিশনের বিরুদ্ধে বা ফেসিস্ট সচিবালয়ের বিরুদ্ধে কোনো সচিবের বিরুদ্ধে কথা বলেন নাই। আজকে 10 মাস পরে যখন তাদের জনগণের ম্যান্ডেট চলে গিয়েছে তারপর দেখলাম যে অনেকেই এই ধরনের কথাবার্তা বলে জনগণের প্রিয়পাত্র হওয়ার চেষ্টা করছেন। গত 8 মাস কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের নিয়ে কেউ কথা বলেননি, কিন্তু 8 মাস পরবর্তী সময়ে কিন্তু আমাদের আগস্টের পরে প্রথম মাসে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আলাপ দেওয়া হয়তো, বিচার নিয়ে আলাপ দেওয়া হয়তো, ওই সময় কিন্তু গভর্নমেন্ট মানতে বা এটা সকল রাজনৈতিক দল ঐক্যমত হইতে বাধ্য হইতো, কারণ জনগণের মধ্যে তখন ঐক্যবদ্ধতা ছিল। কিন্তু তখন তারা সেটা না করে বিভিন্ন এমনও আলাপ আছে যে বিভিন্ন আওয়ামীপন্থী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে আওয়ামী লীগকে রেখে দেওয়ার জন্য বিভিন্ন ব্যক্তিবর্গ কাজ করেছে বলে এমন চাওয়ার অভিযোগ আছে। তো এই ধরনের কাজগুলো যারা করেছে তাদেরই একটা বৃহৎ অংশ আজকে আমি মনে করি বা আমরা দেখতে পাই যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো আছে তারা নাগরিক পার্টিতে নেতৃত্বে আছে। তো তাদের উপর কিন্তু এই দায়গুলো আছে এবং এই দায়গুলো যদি শহীদের রক্ত এবং আহতদের রক্ত কিন্তু পবিত্র রক্ত, এই রক্তের উপর যারা আপনার বিশ্বাসঘাতকতা করেছে, এই রক্ত নিয়ে যারা রাজনীতি করেছে, এই রক্তকে যারা নিজের ব্যবসা এবং উন্নতির টাকা উপার্জনের হাতিয়ার হিসেবে পরিণত করেছে, তাদের কিন্তু এই অভিশাপ লাগবে এবং এই অভিশাপের কিন্তু ধ্বংস অনিবার্য। আমরা আশা করব যে যারা নেতৃত্বে আছেন তারা এই পথ থেকে সরে আসবেন এবং নাগরিক পার্টিকে শহীদ এবং আহতদের সত্যিকারের ম্যান্ডেট যেটি সেই অনুসারে পার্টিকে দেশ ও জাতির জন্য পরিচালনা করবেন। বিভিন্ন মতাদর্শের 35টি সামাজিক ও রাজনৈতিক সংগঠন মিলে আপনারা জুলাই ঐক্য প্ল্যাটফর্মটি গঠন করেছিলেন
এবং মধুর ক্যান্টিনে আপনারা এই জোটের আত্মপ্রকাশ করেন। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, জুলাই গণহত্যা ও শাপলা চত্বরে গণহত্যার বিচার সহ বেশ কিছু দাবি জোরালো করার জন্য আপনাদের মূল চাওয়া ছিল, মূল ঐক্যবদ্ধতা ছিল। আপনারা কি রাজনৈতিক দল গঠন করতে পারেন, অথবা আপনাদের প্ল্যাটফর্মটা কি হিসেবে থাকবে? আপনারা রাজনৈতিক দল হিসেবে সামনে আত্মপ্রকাশ করবেন, নাকি এরকমই থাকবেন? আপনারা তো এখনো ছাত্র, মানে ছাত্রত্ব শেষ হওয়ার পরে নাকি সামাজিক সংগঠন হবেন, নাকি প্রেশার গ্রুপ হিসেবে থাকবেন? আমরা যে জুলাই কোর্টে গঠন করেছি এটা আমাদের আসলে বাধ্য হয়ে করতে হয়েছে। আমাদের আসলে এই ধরনের কোনো জোট গঠনের কোনো আকাঙ্ক্ষা ইচ্ছা ছিল না। যে বিপ্লব পরবর্তী 8 মাসের মধ্যে যখন দেখলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না, বিচারের কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না, তারপরে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না, আহত এবং শহীদ পরিবারের পুনর্বাসন এবং চিকিৎসার ব্যাপারে কোনো উন্নত চিকিৎসার ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না, তখন ওই পরিস্থিতিতে আমরা দফায় দফায় মিটিং করলাম। যারা বিভিন্ন জায়গায় আন্দোলনের সেক্টরগুলোতে, বিভিন্ন স্থানগুলোতে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, উত্তরা, যাত্রাবাড়ি, রামপুরা, তারপরে টাঙ্গাইল, আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তাদের সাথে আমরা দফায় দফায় মিটিং করলাম, বসলাম যে আমরা এই মুহূর্তে কী করতে পারি। এই গভর্নমেন্ট তো এখন জনগণের ম্যান্ডেটে বা শহীদ এবং আহতদের ম্যান্ডেট অনুসারে কাজ করছে না, এখন আমাদের তো কিছু করতে হবে। তো সেই জায়গা থেকে আমরা দফায় দফায় মিটিং করার পরে এক পর্যায়ে প্রায় প্রাথমিকভাবে 35টার মতো সংগঠন নিয়ে আমরা জুলাই ঐক্য গঠন করি। এখানে সবাই ছাত্র না, ছাত্রের বাইরেও অনেক পেশাজীবী এখানে আছে, পেশাজীবীদের সংগঠন এখানে আছে, এবং কেউ কেউ অনেক রাজনৈতিক দলের সাথে যুক্ত, কেউ বিএনপির সাথে যুক্ত, কেউ জামাতের সাথে যুক্ত, কেউ ছাত্র শিবিরের সাথে যুক্ত, কেউ বিএনপির সাথে যুক্ত, কেউ এনসিপির সাথে যুক্ত, কেউ গণ অধিকারের সাথে যুক্ত। বিভিন্ন মতাদর্শিক পার্টির অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গ, তারা যে সামাজিক সংগঠনগুলো করেছিলেন জুলাইকে ধরে রাখার জন্য, বা আগে তাদের যে সংগঠনগুলো ছিল রাজনৈতিক প্রেশার গ্রুপ, ইনকলাব মঞ্চ, তারপরে আপনার জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স, আপ বাংলাদেশ, তো এই ধরনের যে সংগঠনগুলো আছে, তো সকল সংগঠনগুলোকে নিয়ে আমরা এই জোটটা করি। আমাদের প্রাথমিক যে লক্ষ্যমাত্রাগুলো ছিল, এই লক্ষ্যমাত্রাগুলো আপনার অর্জিত হলেই আমরা মনে করি যে আমাদের জোটের কার্যকারিতা ফুরিয়ে আসবে। তখন আমরা হয়তো তখন আমরা সবাই বসে ভিন্ন কিছু চিন্তা করবো যে আগামী নির্বাচন নিয়ে কি আপনাদের কোনো জুলাই ঐক্যের মানে এই যে আপনাদের যে যে আমাদের জোট যে জুলাই ঐক্য জোট, সেটি আসলে নির্বাচনী বা রাজনৈতিক কোনো জোট না, এটা একটি সামাজিক আন্দোলন, যেটা হচ্ছে প্রেশার গ্রুপ। আমরা আসলে নির্বাচনে অংশগ্রহণ করার যে আকাঙ্ক্ষা, সেটি আমাদের এখনই প্রয়োজনীয়তা আমরা দেখছি না, আকাঙ্ক্ষা তো নাই। তো প্রয়োজনীয়তা যেহেতু নাই, সেই মানে প্রশ্নটা অবান্তর যে জুলাই ঐক্য নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না। জুলাই ঐক্য মূলত যেটি চাবে সেটি হচ্ছে যে নির্বাচনটা যাতে নিরপেক্ষ হয়, স্বচ্ছ হয়, এবং সবার জন্য যাতে লেভেল প্লেইং ফিল্ডটা। এনসিপির সাথে কি আপনাদের কোনো যোগ? আমি যেটি বললাম যে জুলাই ঐক্যের অন্তর্ভুক্ত কিন্তু অনেক সংগঠন আছে যে যার নেতৃবৃন্দ হচ্ছে এনসিপির সাথে যুক্ত, এরকম অনেক সংগঠন আছে। তো সুতরাং এটি আমাদের সাথে কারোই আসলে ওইভাবে দূরত্বটা নেই। আমরা সবাইকে যারা হচ্ছে দেশের সামগ্রিক যে স্বার্থ, যেটি আসলে সবাই চায়, সেই স্বার্থগুলো নিয়ে আমরা কাজ করছি। যেটি আমরা ঘোষণা করেছিলাম যে আহতদের চিকিৎসা, পুনর্বাসন, তারপরে শহীদ পরিবারের পুনর্বাসন, আপনার আওয়ামী লীগের বিচার, গণহত্যার বিচার এবং অপকর্মগুলোর বিচার, জুলাই সনদ, এই বিষয়গুলো নিয়েই আমরা আসলে কাজ করতে চাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনাদের পর্যবেক্ষণ কি? আপনারা কি মনে করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি? এবং আমরা বিভিন্ন জায়গায় দেখি বিক্ষুব্ধ জনতা বিভিন্ন সময় আইন নিজের হাতে তুলে নিচ্ছে, এবং যেটিকে অনেকে মানে বিভিন্নজন বিভিন্ন শব্দ দিয়ে সেগুলোকে প্রকাশ করছে। আপনারা কি মনে করেন যে আসলে? আমি মনে করি যে এটার জন্য দায়ী ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার, সম্পূর্ণ দায়ী। কারণ আজকে যে বিষয়গুলোকে এই ধরনের কথা বলা হচ্ছে, মব বলা হচ্ছে, মব জাস্টিস, অন্য কিছু বলা হচ্ছে, এর সম্পূর্ণ দায়ভার ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের। আজকে আপনি দেখেন সিইউসি নুরুল হুদার, সে তো একটা ভোটারবিহীন নির্বাচন করেছে, একটা ষড়যন্ত্রমূলক নির্বাচন করেছে, এবং সে তো শেখ হাসিনাকে গণহত্যা চালানোর যে পথটা, সেই পথটাতে সে করে দিয়েছে। আজকে 10 মাস অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও তাকে কেন গ্রেপ্তার করে নেই? তাকে কেন রাষ্ট্র বিচারের মুখোমুখি করে নেই? এই দায়ভার কি ডক্টর ইউনূস এড়াইতে পারে? অন্তর্বর্তীকালীন সরকার এড়াইতে পারে?
যখন তাকে গ্রেপ্তার করা হয় নাই, যখন তাকে বিচারের মুখোমুখি করা হয় নাই, তখন জনগণের তো স্বাভাবিকভাবে ক্ষোভ থাকবেই। তো সেই ক্ষোভের জায়গায় তারা বাধ্য হয়ে, বরঞ্চ আমি বলবো তারা তো ডক্টর ইউনূসকে সহযোগিতা করেছে বা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করেছে সিইসি নুরুল হুদাকে ধরিয়ে দেওয়ার ব্যাপারে, বা অন্য অন্য যত ঘটনাই দেখেন না কেন আপনি, এই বিষয়গুলোকে আসলে মব জাস্টিস বা এই ধরনের বিষয়গুলো বলে জাস্টিফাই করার সুযোগ আসলে মানে আপনার করা এটা বলার সুযোগ নাই। কারণ এটা এক পর্যায়ে বাধ্য হয়ে এটা করতে হয়েছে, বাধ্য হয়ে করতে হয়েছে। যদি গভর্নমেন্ট যদি যথাসময়ে গ্রেপ্তার করতো, যে সকল মিডিয়া কর্মীরা ফেসিবাদের দোষর হিসেবে কাজ করেছে, এখনও ফেসিবাদের গণহত্যার বৈধতা উৎপাদন করছে, তাদেরকে যদি আগস্টের পরবর্তী সময় গত 8 মাস সময় তো তারা পেয়েছে, 9 মাস 10 মাস সময় তো তারা পেয়েছে, এই সময়ের মধ্যে যদি তারা ব্যবস্থা গ্রহণ করতো, তাহলে কি কারো উপর কাউকে জোর করে পুলিশে দেওয়ার প্রয়োজন পড়তো না কিন্তু। তো এই দায়ভারগুলো তো তাদেরকে বহন করতে হবে, এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের দায়। আমি মনে করি যদি এটা আসলে যদি কেউ বলে থাকেন যে এটা অপরাধ, আইন হাতে তুলে নেওয়া, এটা অপরাধ না, এটা কখনোই অপরাধ না, এটি একটু প্রতিরোধমূলক ব্যবস্থা। যদি কেউ মনে করেন যে এটা অপরাধ, তাহলে এই অপরাধের সবার আগে বিচার হওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকারের। আর আরেকটা বিষয় যেটি, এটিগুলো আমি বললাম যে আপনার যারা ফেসিবাদের দোষর ছিল তাদের ক্ষেত্রে, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য, অর্থনৈতিক স্বার্থ হাসিলের জন্য, অবৈধ অর্থ উপার্জনের জন্য রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ বা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট তারা থানা আক্রমণ করছে। পাটগ্রামে আপনি দেখেছেন যে চাঁদাবাজদেরকে ছিনতাই করে নিচ্ছে। তারপরে কিছু টেলিভিশন চ্যানেল বললেন যে আমি দখল নিচ্ছি, তারপরে টেন্ডারবাজি করছে, মানে পিটিয়ে হত্যা করছে। এই বিষয়গুলো আসলে প্রকাশ্য সন্ত্রাস, এটার জন্য দায়ও তাদেরকে বহন করতে হবে, কারণ তারা এ ব্যাপারে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে আসলে পারে নাই। তবে আমি যেটা ফিল করি যে আপনার 5 আগস্ট পূর্ববর্তী সময় বা জুলাই বিপ্লব পূর্ববর্তী সময়ে যে পরিস্থিতিটা ছিল, তখন কি আপনার থানা হামলা করে লীগ সন্ত্রাসীদেরকে ছুটাই নেওয়ার ঘটনা ঘটে নাই? আপনি অস্বীকার করতে পারবেন? তখন কি চাঁদাবাজি হয় নাই, টেন্ডারবাজি হয় নাই? তখন কি পিটিয়ে হত্যা করা হয় নাই? তখন কি নারীদেরকে উলঙ্গ করে রাস্তায় হাঁটানো হয় নাই, ধর্ষণ করা হয় নাই? এ ধরনের ঘটনাকে লীগের সন্ত্রাসীরা করে নাই? বদরুল কোথা থেকে এসেছে? এই ধরনের ঘটনা ঘটছে কিনা? 100 ধর্ষণের সেঞ্চুরি কারা করেছে? তো এই ধরনের ঘটনা ঘটছে কিনা? তো সেই যদি পরিসংখ্যান আপনি দেখেন 5 আগস্ট পূর্ববর্তী সময় এবং বর্তমান সময়, তাহলে আপনি দেখবেন যে এই পরিসংখ্যানে বর্তমানে পরিসংখ্যানের হার অনেক অনেক কম, শতভাগের 1 ভাগও হবে না। কিন্তু তারপরে এটা এখন হাইলাইটস হচ্ছে, কারণ এই দেশের মানুষ এখন জেগে উঠেছে। তারা এখন যে কোনো ছোটোখাটো অপকর্ম দেখলেও সেটার প্রতিবাদ তারা জানায়। এবং যে কোনো আজকে আপনি যদি পাটগ্রামে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা কিন্তু সেই দিনই ন্যাশনাল ইস্যুতে পরিণত হয়েছে। আগে কিন্তু মানুষের সেই কথাগুলো বলার সুযোগ ছিল না। মানুষ কিন্তু এখন জেগে উঠেছে, তো মানুষ কথা বলছে। এই কারণে কিন্তু আসলে ছোটোখাটো অপরাধ করতে সন্ত্রাসীরা ভয় পাচ্ছে। তারা যতই অপকর্ম করে, আগে কিন্তু প্রকাশ্য ঘোষণা দিয়ে লুটপাট হইতো, চাঁদাবাজি হইতো, দুর্নীতি হইতো, আপনার খুন হইতো, ঘোষণা দিয়ে বলতো যে আমি আপনাকে খুন করবো। এই ধরনের ঘটনা তো ঘটছে, তো ঘটছে না আগে? তো তারপরে সেটা করতো, তাদের সেই ক্ষমতা ছিল, তুলে নিয়ে আসতো ঘোষণা দিয়ে। কিন্তু এখন কি কারো এই ধরনের সাহস আছে? এখন কিন্তু সে পরিস্থিতি নাই, পরিস্থিতি কিন্তু চেঞ্জ হয়েছে। অভ্যুত্থানের পরে কিন্তু, বিপ্লবের পরে কিন্তু মানুষ জেগে উঠেছে। তো এই যে বিষয়গুলো তারপর যেগুলো ঘটছে, যে মানে যতটুকু ঘটছে আমরা সেটাকেও কখনোই ওয়েলকাম মনে করার কোনো সুযোগই তো নাই। যারা যারা এই ধরনের অপকর্ম এখনও করছে, চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, জবরদখল করছে, তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি নিয়ে আসতে হবে। তবে আপনি যদি এটা বিশ্লেষণ করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে ফেসিবাদ জামানায় যত অপকর্ম সংগঠিত হইতো তার শতভাগের 1 ভাগ এখন ঘটে না, এটা 99% কমে গিয়েছে। আপনার চোখেও নিশ্চয়ই পড়েছে, পতিত আওয়ামী লীগের অনুসারীরা তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে এই জুলাইকে বিতর্কিত করার চেষ্টা করছে, মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, কাউন্টার ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে। সেক্ষেত্রে আপনারা কি মনে করেন যে এই ক্ষেত্রে যারা এই জুলাইয়ের পক্ষের শক্তি অথবা ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের আরও বেশি জুলাই নিয়ে সোচ্চার হওয়া উচিত কিনা, সেই সঙ্গে আপনারা কি করছেন? দেখো, প্রকাশ্যে দেশে বসে অনেকে হুমকি ধামকি দিচ্ছে। দেখুন, আপনার 5 আগস্ট পূর্ববর্তী সময়ে আপনার যারা এই ফেসিবাদের বিরুদ্ধে বিভিন্ন
ভাবে কথা বলতো, সেটা হোক অনলাইনে, সেটা হোক ওয়েবসাইটের মাধ্যমে, ব্লগ লেখার মাধ্যমে, ফেসবুক পেজের মাধ্যমে, তাদেরকে কিন্তু রাতারাতি ট্র্যাক করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা অন্য কোনো মাধ্যমে পুলিশ প্রশাসনকে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসতো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আওয়ামী লীগ তো কোনো বৈধ দল না, আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন, জঙ্গি সশস্ত্র সংগঠন। তারা তাদের হাতে প্রকাশ্যে অস্ত্র নিয়ে তারা বেসামরিক নিরীহ নাগরিকের উপর গুলি চালিয়েছে, আপনারা দেখেছেন, ভিডিও ফুটেজ আছে। এটা হচ্ছে সশস্ত্র জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন, ফেসিবাদী সংগঠন, নিষিদ্ধ সংগঠন। ছাত্রলীগের ক্ষেত্রে সেম, যুবলীগ বা অন্যান্য সহযোগী সংগঠন 14 দল, সবাই তো একই আপনার সংজ্ঞায়নের মধ্যে পড়ে। তো তাদের তো আসলে আপনার ফেসবুক পেজ বা আপনার কোনো মিডিয়া চালানোর কোনো অধিকার তাদের নাই। তাইলে তথ্য মন্ত্রণালয় কি করছে? এখন আজকে 11 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, তথ্য মন্ত্রণালয় কেন এখন পর্যন্ত এই নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠনগুলোর আপনার অনলাইন পোর্টালগুলো বন্ধ করতে পারে নাই, ফেসবুক পেজগুলো কেন এখনো বন্ধ করতে পারেনি? আমরা কি তাহলে ধরে নিব তাদের সাথে কোনো যোগসাজশ আছে, যে যোগসাজশের কারণে তারা এগুলোকে বন্ধ করছে না? আগে তো বন্ধ করা হইতো। বিএনপি বা জামাত ইসলামী তো কোনো নিষিদ্ধ সংগঠন ছিল না। 1 আগস্ট একদিন বা 2-3 সপ্তাহের জন্য তারা নিষিদ্ধ ছিল, কিন্তু 1 আগস্টের পূর্ববর্তী সময় তো জামাত ইসলামী, বিএনপি, জাতীয়তাবাদী দল বা আপনার ছাত্র দল, শিবির, এরা তো নিষিদ্ধ কোনো সংগঠন ছিল না। তাদের কিন্তু পেজ ট্র্যাক করে তাদের গ্রেপ্তার করা হইতো না? তাদের সাংবিধানিক অধিকার প্রতিবাদ জানানো, তাদেরকে গ্রেপ্তার করা হইতো ট্র্যাক করার মাধ্যমে। কারণ আজকে কেন তাদেরকে, যারা এই যে পেজগুলো চালাচ্ছে, জুলাইকে আপনার ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করছে, তারপরে শহীদদেরকে নিয়ে কটূক্তি করছে, যারা জুলাই যোদ্ধা তাদেরকে নিয়ে কটূক্তি করছে, বিভিন্ন ধরনের জুলাইয়ের যে সকল নারী সৈনিকগুলো ছিল তাদেরকে অশ্রাব্য ভাষায় নোংরা মন্তব্য করছে, নিয়মিত জুলাই বিপ্লবের বিরুদ্ধে আপনার ন্যারেটিভ বয়ান প্রতিষ্ঠা করছে। তারা তো এরকম বয়ান প্রায় প্রতিষ্ঠা করে ফেলেছে যে আপনার প্রায় 5-7 হাজার পুলিশ বা 30,000, কখনো বলা হয় 30,000 পুলিশ খুন করা হয়েছে, এই ধরনের কথা তো বলছে। এগুলো কিন্তু যে সকল মানুষ গ্রামগঞ্জে যারা হচ্ছে এত খোঁজখবর রাখে না, তাদের অনেকে কিন্তু একবার শুনলেই বিশ্বাস করে ফেলে। তো এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটাচ্ছে। জুলাই কিন্তু একটা ষড়যন্ত্র হিসাবে, একটা আপনার সন্ত্রাসমূলক কার্যক্রম হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তাহলে কেন এই তথ্য মন্ত্রণালয় গত 11 মাসে এই পেজগুলো এখনো বন্ধ করে নেই? কেন এই পেজগুলো যারা চালায় তাদেরকে ট্র্যাক করে গ্রেপ্তার করে নেই? তো আমরা মনে করি যে অবশ্যই যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদেরকে অবশ্যই এ সকল পেজগুলোকে ডাউন করতে হবে এবং এগুলোকে রিমুভ করতে হবে, এবং যারা যারা এর সাথে জড়িত তাদেরকে ট্র্যাক করে গ্রেপ্তারের এবং বিচারের মুখোমুখি, আইনের মুখোমুখি করতে হবে। এবং পাশাপাশি যারা জুলাই বিপ্লবকে ধারণ করে যে সকল শিল্পী, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং সাধারণ ছাত্র জনতা আছেন, আপনাদেরকে আমি প্রত্যেকের প্রতি আহ্বান জানাবো যে আপনারা জুলাই সম্পর্কে লিখুন, আপনাদের স্মৃতিগুলো লিখুন, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দিন যে কিভাবে একটি ফেসিবাদী স্বৈরাচার হাসিনা কীভাবে সাধারণ ছাত্র জনতা, নিরীহ ছাত্র জনতার উপরে কীভাবে গুলি চালিয়েছে, কীভাবে শিশুদেরকে গুলি করে হত্যা করেছে, কীভাবে শান্তিপ্রিয় মানুষের হাজার হাজার মানুষকে পঙ্গু করে দিয়েছে, হাজার হাজার মানুষকে শহীদ করে দিয়েছে। এই রক্তাক্ত দলিলগুলো আপনারা লিপিবদ্ধ করুন। জুলাই বিপ্লবকে নিয়ে আপনারা নাটক, সিনেমা, তারপরে চলচ্চিত্র, ডকুমেন্টারি ইত্যাদি নির্মাণ করুন এবং জুলাইকে প্রজন্ম থেকে প্রজন্মতরে এবং যুগ যুগ ধরে যাতে জুলাইটাকে আমাদের সবার মাঝে বেঁচে থাকে সেই ব্যাপারে আপনাদের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে কাজ করুন। সবশেষ একটি বিষয় হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আপনারা কি মনে করছেন যে এই নির্বাচন কতটুকু সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে, এবং ডাকসু নির্বাচন অথবা অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলো নির্বাচন নিয়ে আপনাদের বক্তব্য কি? ছাত্র সংসদ নির্বাচন এটি আমাদের অভ্যুত্থানের, জুলাই বিপ্লবের দাবি ছিল। জুলাই বিপ্লবে আমাদের যে 9 দফার উপরে সংগঠিত হয়েছে তার 7ম দফা ছিল ক্যাম্পাস এরিয়ায় সকল ধরনের লেজুর ভিত্তিক ছাত্রদের নিষিদ্ধ করে ছাত্র সংসদ ভিত্তিক যে রাজনীতি সেটি চালু করা। এটা অভ্যুত্থানের দাবি ছিল, কিন্তু আজ 11 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়ে আমরা কোনো কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে দেখি নেই।
তা কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে আমরা দেখিনি। আপনি বললেন যে নির্বাচন অনুষ্ঠানের মতো পরিবেশ আছে কিনা। যদি একটা নির্দলীয় নিরপেক্ষ গভর্নমেন্টের অধীনেই সকল রাজনৈতিক দল যেই গভর্নমেন্টকে সাপোর্ট করে সমর্থন দেয়, এরকম একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য সরকারের থাকা অবস্থায় যদি একটি বিশ্ববিদ্যালয়ে মাত্র 20-30 হাজার স্টুডেন্টের বা কোনো জায়গায় 15,000 স্টুডেন্টের নিয়ে একটা ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠান না হয় বা একটা ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা না যায়, তাহলে সেই গভর্নমেন্টের আলোকে একটা জাতীয় নির্বাচন কীভাবে সুষ্ঠু হতে পারে, এই প্রশ্ন কিন্তু থেকে যায়। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিস্থিতি, আপনার সকল শিক্ষার্থীরা একেবারে আগস্টের পর থেকেই মুখিয়ে আছে তারা ভোট দিবে, তারা এবং 18-19 সেশন বা অন্যান্য সেশন যারা 19-এর ডাকসুতে যারা অংশগ্রহণ করতে পেরেছিল, ভোট দিতে পেরেছিল, তাদের একটা আকাঙ্ক্ষা, তারা দেখেছিল যে ডাকসু হওয়ার কারণে ছাত্রলীগের যে নির্যাতন নিপীড়ন ছিল, আপনি সাংবাদিক হিসেবে নিশ্চয়ই এর সাক্ষী থাকবেন, যে তারা যে নির্যাতন করতো, গ্যাস টুবিয়ে পিটিয়ে শিক্ষার্থীদেরকে জামাত শিবির ট্যাগ দিয়ে রক্তাক্ত করতো, হাত পা ভেঙে দিত। তো সেই আপনার সংস্কৃতির কিন্তু পরিবর্তন আপনার ডাকসু পরবর্তী সময়ে বিরাট একটা পরিবর্তন এসেছিল। কারণ নিয়মিত যদি ছাত্র সংসদ নির্বাচন হয়, তাহলে আসলে কোনো রাজনৈতিক দল চাইবে না কারো উপরে আঘাত করে তার জনসমর্থনটা হারাইতে। সবাই ওয়েলফেয়ার কাজ করার চেষ্টা করবে, সবাই শিক্ষার্থীদের অধিকার আদায়ের মাধ্যমে সমর্থন আদায়ের চেষ্টা করবে। তো তাদের তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা থাকবে, যারা সন্ত্রাসের সাথে জড়াবে তাদেরকে কিন্তু শিক্ষার্থীরা বয়কট করবে। একটা নতুন একটা কালচার কিন্তু শিফট হইতে পারত। কিন্তু এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনগুলোর আয়োজনের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত তারা সাহস করে উঠতে পারে নাই। তাইলে অভ্যুত্থানের দাবিটা আসলে কোথায় থাকলো বা পরিবর্তনটা আসলে আসলো কোথায়? সে ক্যাম্পাসে যদি আবার 4-5 বছর পরে আর একটা দলীয় সরকারের ছাত্র সংগঠন এসে ক্যাম্পাসে যদি সেই আগের মতো গেস্ট রুম করার রুম চালু করে শিক্ষার্থীদের নির্যাতন করে, এইটার প্রতিরোধ বা এইটার চিরতর উচ্ছেদ করার ব্যবস্থা কোথায় থাকলো? এই প্রশ্নটা থেকে যায়। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং গভর্নমেন্টের কাছে আহ্বান জানাবো যে আপনারা সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন কার্যকর করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। আপনারা যদি একটি বিশ্ববিদ্যালয়ে একটা সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচন দিতে না পারেন 10, 15, 20 হাজার বা 30 হাজার স্টুডেন্টের মাঝে, তাহলে আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে এবং আপনারা যে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন দিতে পারবেন না, সেবারও জনতা এবং ছাত্রদের মধ্যে সংশয় জেগে উঠবে। অসংখ্য ধন্যবাদ মোসাদ্দেক আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলছিলাম জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের সঙ্গে।